প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌফিদুল হক। দর্শক, কেমন চলছে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগের যে প্রসঙ্গ, সম্ভাবনার সুযোগ কতটুকু আছে এবং তার সূত্র ধরে দেশীয় প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির যে প্রসঙ্গ বা তারা যে পরিসংখ্যান দিচ্ছে সেটি বাস্তবতার যে নিরীক্ষে কতটুকু সত্যি হতে পারে কিংবা সেই বাস্তবতা বা কতটুকু আছে, যে প্রতিবন্ধকতাগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেখান থেকে উত্তরণের উপায় কী, ব্যাংকগুলো যে ধরনের ক্রাইসিস মোকাবেলা করছে সেখান থেকে আসলে উত্তরণের উপায় কী হতে পারে, ব্যাংকগুলোকে একটি শক্তিশালী প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসার ক্ষেত্রে ব্যাংকিং প্রক্রিয়ায় সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং এটি আমাদের অর্থনীতি নিয়ে যারা কাজ করেন, যারা অর্থনীতিবিদ, দীর্ঘ সময় ধরে একাডেমিক এরিয়ায় কিংবা এর বাইরে যারা গবেষণা কিংবা বিশ্লেষণ হিসাবে নানা ধরনের তথ্য উপাত্তকে সামনে রেখে বিশ্লেষণ করছেন বাংলাদেশের অর্থনীতি, তারা বলছেন যে আসলে কিভাবে এই প্রক্রিয়াগুলোকে উত্তরণের ক্ষেত্রে আমাদের যে বাস্তবতা বা সক্ষমতা রয়েছে সেগুলোর সবচেয়ে ব্যবহার নিশ্চিত করা যায়, সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত কিভাবে করা যায় সেই প্রসঙ্গগুলোতে জোর দেওয়া, নীতিগত পরিবর্তনের সেখানের প্রসঙ্গ রয়েছে, বর্তমান যে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতায় নতুন কোনো নীতি গ্রহণ করা প্রয়োজন কিনা এবং সর্বোপরি অর্থনীতির সাথে সম্পৃক্ত যারা আছেন তারা তো অবশ্যই সকল নাগরিকের মধ্যে থেকে অর্থনীতির প্রেক্ষাপটে এক ধরনের দায়িত্বশীল আচরণ বা ভূমিকার যে প্রসঙ্গগুলো রয়েছে সব কিছু নিয়েই আজকের আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম কেমন চলছে অর্থনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতেই আমরা আলোচনাটা সেরে নিতে চাই বা এইভাবে আলাপটি শুরু করতে চাই, সেটি হচ্ছে আমরা ব্যাংক এবং অর্থনীতির প্রসঙ্গ, বিনিয়োগ এবং অর্থনীতির প্রসঙ্গ কিংবা দেশীয় প্রতিষ্ঠানগুলো বা আপনারা গবেষণার মাধ্যমে বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির যে সংখ্যা বা মাত্রার কথা বলছে সেটি আমাদেরকে, সেই মাত্রা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা? বাংলাদেশের অর্থনীতি দীর্ঘ, আপনি যদি ছাত্র অভ্যুত্থানের আগে সময়টার কথা চিন্তা করেন, দীর্ঘদিন ধরে বিগত আওয়ামী লীগ সরকার 15 থেকে 16 বছর যেভাবে অর্থনীতি পরিচালনা করছে তার একটা বহু বছর পরে কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী এবং অন্তর্বর্তীকালীন সরকার আসছে। এখন সেই প্রেক্ষাপটটা বাংলাদেশের অর্থনীতির জায়গায় যে ভিন্নতা তৈরি করেছে সেই জায়গাটা থেকেই বোঝা যাবে যে বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে। দেশের প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে কিন্তু সুশাসনটা কিন্তু উপেক্ষিত হয়েছে, সেটা সবচেয়ে বেশি সুশাসন উপেক্ষিত হয়েছে কিন্তু ব্যাংকিং সেক্টরে। বিশ্বের যে ক্রেডিট রেটিং করে সে জায়গায় যদি আপনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থানের কথা চিন্তা করেন, তারা বলেছে যে শূন্যের কোঠায়। তার মানে হচ্ছে আমরা ব্যাংকিং সেক্টরে গভর্নেন্সের ক্ষেত্রে তলানিতে রয়েছি। একইভাবে আপনি যদি ব্যাসেল 3 যেটা যে অনুযায়ী মূলধনের পর্যাপ্ততার কথা বলা হয়, সেখানে ব্যাংকগুলো আমাদের যে লোন লস প্রভিশনিং রাখতে হয়, শুধু সেই লোন লস প্রভিশনিং এর ক্ষেত্রে কিন্তু 35,000 কোটি টাকা পিছিয়ে রয়েছে। অতএব সেই সমস্ত জায়গা থেকে বিবেচনা করলে সার্বিকভাবে আমরা একটা ব্যাংকের যে ক্লজ দেখতে পাচ্ছি এর ভিতরে আসলে কিছু নেই। তাহলে সেই জায়গাটায় এখন উত্তরণের প্রক্রিয়া হিসাবেই কিন্তু বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের মেজর্স নিচ্ছে এবং গভর্নমেন্ট কর্তৃক বিভিন্ন ধরনের যে সংস্কার কমিটিগুলা করা হচ্ছে, রিফর্মসগুলা নেওয়া হবে, সেগুলা কিন্তু ব্যাংকিং সেক্টরে কোন, যেমন বলা হচ্ছে 2000 সেন্ট্রাল ব্যাংক গতকালকেরও যদি আপনি স্টেটমেন্ট দেখেন, তারা বলছে 25 সালের মধ্যে প্রকৃতপক্ষে জানা যাবে যে এই ব্যাংকিং সেক্টর থেকে কি পরিমাণ লুট হয়েছে এবং কোন দেশে গিয়েছে। তার জন্য একজন একটা কমিশন করা হয়েছে, সেই কমিশন হয়তো সেই জায়গা থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করবে, কিন্তু ট্রেস করা এবং ব্যাংকিং সেক্টরের লুটের পিছনে কারা কারা ছিল সেই জায়গাগুলোকে খুঁজে বের করা। আমরা এখানে আপনার আলোচনার সূত্র ধরে স্যার এটা একটু শুনে নিতে চাই যে কিছু ব্যাংক দুর্বল ব্যাংক এই শিরোনামে আখ্যায়িত করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই কিছু ব্যাংকগুলোকে একেবারে আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা, সেটিকে আদৌ বাংলাদেশে এখন যে অর্থনীতি, যে ব্যাংকের অবস্থা এবং মানুষের যে ব্যাংকগুলোর প্রতি আস্থা, তাতে কি আসলে অতিরিক্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব? এখন যে অবস্থাটা তাতে বাঁচিয়ে রাখা সম্ভব সেটা নির্ভর করবে আসলে যে পরিমাণ টাকা তাদের কুঋণ হিসাবে, আমি বলবো সেটা খেলাপি ঋণ হিসাবে চলে গেছে এবং তার বাইরে যেটা রিটার্ন অফ অ্যাকাউন্ট আছে সেই জায়গা থেকে কি পরিমাণ টাকা আসছে তার উপর নির্ভর করবে তারা আসলে লোন আউট করতে পারছে কিনা।
একটা দেশের সার্বিক এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ সমষ্টিক অর্থনীতিতে একটা বিষয় হচ্ছে, আপনি যদি রিয়েল সিনারিওর চেয়ে একটা প্যানিক তৈরি করতে পারেন, সেই প্যানিকটা দ্রুত কাজ করে। একটা ব্যাংক যদি পুরোপুরি ডিফল্ট হয়ে যায় অথবা বলেন যে ব্যাংক ক্লোজ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, সেই প্রক্রিয়াটা যদি শুরু হয়, অন্য ব্যাংক থেকেও দেখবেন সঙ্গে সঙ্গে গ্রাহকের উপরে, গ্রাহকের মনস্তত্ত্বতে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়। এবং এই জায়গাতে আপনি যথার্থই বলছিলেন যে অর্থগুলো পাচার হয়েছে সেগুলোকে ফেরত নিয়ে আসার প্রশ্নে নীতিগত একটা সক্ষমতার প্রশ্ন আছে। যারা দায়িত্বে আছেন তাদের সেই জবাবদিহিতামূলক দৃষ্টিভঙ্গি সামনে রেখে তাদেরও একটা সক্ষমতার প্রশ্ন আছে। এই দুই জায়গা থেকে যদি আমরা বিচার করার চেষ্টা করি, কি দেখতে পাই? এখনো দেখার সময় হয় নাই। কারণ আপনি দেখেন, বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা যে 6টা ব্যাংককে প্রিন্ট করে দিল, সেটা কিন্তু মাত্র দিয়েছে কারণ জনগণ যখন আস্থাহীনতায় ভুগছে এবং তারা তাদের ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছে না, ব্যাংককে কেন্দ্র করে এক ধরনের কেওয়াটিক সিচুয়েশনের দিকে যাচ্ছিল। এখন এই 22,500 কোটি টাকা 6টা ব্যাংকের জন্য সাফিসিয়েন্ট না ইন এ সেন্স। এখনো যদি তাদের জনগণের ডিপোজিটারদের ডিপোজিট ডিমান্ড দেখেন, তারা কিন্তু পুরোপুরি ফুলফিল করতে পারছে না। অর্থাৎ আমি বলবো বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু ব্যাংকের সার্বিক অবস্থায় স্থিতিশীলতা আনতে অনেক সময় লাগবে। ধরেন ইন্ডিয়ার কথায় যদি পার্শ্ববর্তী দেশের কথায় চিন্তা করেন, আপনি 150 কোটি মানুষের জন্য 137টা ব্যাংক, 150 কোটি মানুষের জন্য। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য 62টা ব্যাংক। অতএব জনগণের অনুপাতেও যদি আপনি ব্যাংক করেন, ইন্ডিয়ায় 500 ব্যাংক থাকার কথা, কিন্তু সেখানে আছে 137টা। অতএব এই যে ব্যাংক খোলার যে কালচার শুরু হয়েছিল, এটা লুটপাটের পিছনে হচ্ছে লুটপাট কিভাবে করা যায় তার যন্ত্র হিসাবেই একটা ব্যবহার করা হয়েছিল। মানে এই প্রসঙ্গ থেকে এই যে ব্যাংকগুলো যে ক্রাইসিসের মধ্যে আছে এবং সেখান থেকে উত্তরণের উপায় কমিশন আছে, তারা কাজ করছেন এবং আপনারা গবেষণা এবং নানা ধরনের তথ্য উপাত্তের আলোকে যে বিচার বিশ্লেষণ করছেন, তাতে কি মনে হয় যে এখান থেকে উত্তরণের কোনো সহজ পথ বা উপায় আছে কিনা? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, কেমন চলছে অর্থনীতি, সম্মানিত আলোচক হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। স্যার, যে প্রশ্নটা আপনার কাছে রেখে যাওয়া, আসলে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে, আমি যদি এই মুহূর্তে বলি যে ব্যাংকগুলোর বর্তমান অবস্থা যে অবস্থায় আছে, তাকে বাঁচানোর জন্য সুপরিকল্পনা। এখন সেই সুপরিকল্পনাটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি মনে করি সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলোর যে ধরনের লুটপাট হয়েছে, সেই কালচার যদি অবশিষ্ট থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি আরো বড় সংখ্যার দিকে আমাদের লেসন্স লার্ন করতে হবে। জনসংখ্যার অনুপাতে ব্যাংকের সংখ্যা সেটা প্রকৃতপক্ষেই বেশি। এখন সেই বেশিটাকে আসলে কমানোর রাস্তাও কিন্তু ভবিষ্যতে খুঁজতে হবে আমাদের জন্য। প্রকৃতপক্ষে যদি 30টা ব্যাংকের মধ্যে নামিয়ে আনা হয়, তখন কিন্তু আপনি বিজনেসে যখন যাবেন, কম্পিটিশন একটা বড় ইস্যু। আপনার যখন কম্পিটিশনের জায়গা বেঁচে থাকার প্রশ্ন আসে না, তখনই কিন্তু আপনার করাপশন তৈরি হয়, যেটা হচ্ছে বাংলাদেশের ধরেন ইন্স্যুরেন্স সেক্টরটা কেন দাঁড়াতে পারছে না। বাংলাদেশে এত নাম্বার অফ ইন্স্যুরেন্স সংখ্যা প্রযোজ্য নয়। এবং এখানে ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছে স্যার, আপনার আলোচনার সূত্র ধরে একটু শুনে নিতে চাই। এবং এর মধ্যে দিয়ে যেটি বলা হচ্ছে যে অব্যবস্থাপনা যেটি তৈরি হচ্ছে, কিংবা অর্থনীতি বা ব্যাংকগুলোকে ঘিরে যে লুটেরা চক্র বা লুটেরা যারা আছে, তারা নানা ধরনের যে অপকর্ম করেছে, এই জায়গা থেকে পরিত্রাণের অন্যতম একটা উপায় হতে পারে যে ডিজিটাল অর্থনীতি। এর মধ্যে দিয়ে সমাধান কতটুকু আসবে? ডিজিটাল হওয়ার জন্য কিন্তু একদম পুরোপুরি ডিজিটাল ব্যাংকিং এর দরকার নেই। বিষয়টা হচ্ছে আপনার এক্সিস্টিং ব্যাংকেই ডিজিটাইজেশন করেন টোটাল প্রসেসটাকে, তাহলে ডিজিটাল। এখন ডিজিটাইজেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশনটা রেকর্ডেড থাকে। আপনার বাংলাদেশের মূল সমস্যা কি? সমস্যাটা হচ্ছে আপনি যখন ঋণ দিচ্ছেন, ঋণের পিছনে আপনি জামানত কি রাখছেন। আপনার জামানতের টাকা 1 কোটি টাকা হয় না, আপনি তাকে 500 কোটি টাকা দিয়ে দিলেন। অর্থাৎ আপনি যদি সম্পদের ভিত্তিতে, আপনি তো অ্যাসেটের এগেইনস্টে আপনি লোন আউট করবেন, অতএব সেই জামানতটার যদি সঠিক ভ্যালুয়েশন না হয়, তাহলে
প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হয়। এখন সেই প্রবলেমের পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের কিছু বিধিবদ্ধ আইন, যেমন পরিচালক কিভাবে হবে, এবং আপনি জানেন যে অ্যাসালম এতগুলো জায়গার কিভাবে তার, যেটা গভর্নর সাহেবও বললেন যে সুপরিকল্পিত উপায়ে, আগস্টে যিনি স্টেটমেন্টটা দিয়েছিলেন, সুপরিকল্পিত উপায়ে ব্যাংক লুট, এই কথাটার মানে কি? তার মানে 51% শেয়ার যে কিনে নিলেন আপনি, আপনার বোর্ডকে দখলে নিলেন। বিষয়টা হচ্ছে এখানে মালিকানা এবং আপনার ম্যানেজমেন্ট, এই জায়গাটা মালিকানাত্ব যখন ম্যানেজমেন্টকে খেয়ে ফেলে, সেই কালচারটা কিন্তু বাংলাদেশে চরম। আর যার কারণেই কিন্তু আসলে ওদের করার কোনো উপায় থাকে না, যে কারণে মালিক পক্ষ লুটে নিতে সাহায্য করে, গ্রাহকরা একটা ভয়ের মধ্যে থাকে। যে আরেকটা জিনিস আমি পয়েন্টটা উল্লেখ করি, সেটা হচ্ছে অনেক ঘটনা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই কি, আপনি বলবেন পরিচালক হিসাবে আপনি আপনার ব্যাংকের পরিচালক কাউকে লোন দেন নাই, কিন্তু আপনি কি করলেন, আরেক ব্যাংক থেকে নিলেন আর আপনার ব্যাংক থেকে আরেকজন নিল। এই যে বিষয়গুলা ঘটছে, এইগুলার উপর ভিত্তি করে এখন এইটাকে কিভাবে কাউন্টার অ্যাটাক ভবিষ্যতে রিফর্মসের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে দিবে, তার জন্য কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে। মানে সেক্ষেত্রে এটা খুব যথার্থ পয়েন্টটি বলছেন স্যার। আসলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যিনি আছেন, তারা যদি একেবারে সুপরিকল্পিতভাবে বা কোনো টার্গেট লক্ষ্য নির্ধারণ করে যদি অব্যবস্থাপনা করেন, দুর্নীতি করেন, সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সেক্ষেত্রে আমাদের নীতি বা আইনের উপরে নির্ভর করতে হয়। সেটিও কি বা শক্তিশালী অবস্থায় আছে বাংলাদেশে? না, সেটা শক্তিশালী নাই তো স্পষ্ট। কারণ হচ্ছে আপনি যখন ডিফল্ট হচ্ছেন, একটা নির্দিষ্ট সময় অর্থ ঋণ আদালতে যাচ্ছেন। এখন আমি বলছি বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে দুর্বল অবস্থাটা, সেটা কিন্তু ব্যাংকের এই যে আমরা যে খেলাপি ঋণের যে কালচার তৈরি হয়েছে তার কারণেই। কারণ খেলাপি ঋণ যখন খেলাপি হচ্ছে, দ্যাট মিনস উৎপাদন কার্যে ব্যবহার হচ্ছে না, আর উৎপাদনে যখন ব্যবহার হচ্ছে না তখন পরোক্ষভাবে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। আপনি যে ইন্টারেস্ট রেট ব্যাংক চার্জ করছে, যদি আপনি খেলাপি ঋণ না থাকতো তাহলে আরো কম ইন্টারেস্ট রেটে দিতে পারতেন। তাহলে আপনি সার্বিকভাবে মূল্যস্ফীতির যে বর্তমান অবস্থাটা, এই খেলাপি ঋণ বর্তমানে প্রায় 2,85,000 কোটি টাকা। আপনি যদি জুন 30-এ হিসাব করেন তাহলে 2,11,000 কোটি টাকা। জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে হচ্ছে 75,000 কোটি টাকা। তাহলে এত খেলাপি ঋণ কেন? কারণ আপনি যদি বাইরের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলেন তাহলে IMF এর ফোরকাস্টিং দেখেন, IMF বলছে বাংলাদেশে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ কোটি টাকা। তাহলে একটা দেশে যদি এই 70% খেলাপি ঋণ থাকে, একটা দেশের, যেটাকে আমরা ব্যাংকিংকে বলি যে এটা হৃৎপিণ্ডের মতো, সেই হৃৎপিণ্ডেই তো কাজ করবে না, তাহলে দেশ, এইটাই রিস্ক ফ্যাক্টর। এখন সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছেন, কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন যিনি আছেন উনি দক্ষ এবং অর্থনীতিবিদ, এবং বাংলাদেশের অর্থনীতিটা উনি বুঝেন, অতএব সেই অনুযায়ী সংস্কার নিচ্ছেন। কিন্তু সেই মেজরসগুলা কাজ করতে কিন্তু সময় লাগবে, যদি নিজেদের সেই দক্ষতা নিয়ে এবং স্বচ্ছতা নিয়ে লেগে থাকা যায়। এবং আরেকটা বিরতিতে আমরা যাব। তবে এই ব্যাংকের কথা বলি, বিনিয়োগের প্রসঙ্গ বলি, প্রবৃদ্ধির প্রসঙ্গ বলি, এগুলো কিন্তু মানুষের জীবনযাত্রার উপরে তার একটা সরাসরি প্রভাব রয়েছে। সেই প্রসঙ্গ ধরে বাজারের এখন যে অবস্থা, বিশেষ করে আমরা দেখছি সাধারণ মানুষ যে আলোচনাটি শুনতে চায়, নিশ্চয়ই আলোচনাটির আগেও করেছেন, আজকেও আমরা অনুষ্ঠানে শুনতে চাই যে কোনো পণ্যের দাম কমছে, কোনো পণ্যের দাম বাড়ছে এবং স্থিতিশীল অবস্থা তৈরি করা যাচ্ছে না। অর্থাৎ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না, অনেক মানুষই পারছে না। সেক্ষেত্রে বাজার পরিস্থিতি আগামী দিনে কেমন হতে পারে, নাগরিকের দায়িত্বশীলের আচরণের প্রসঙ্গগুলো কেমন হতে পারে, দুটি প্রসঙ্গ রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে শিরোনামে আজকে আলোচনা, কেমন চলছে অর্থনীতি, অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী স্যার যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে বাজার অর্থনীতি কেমন, বিশেষ করে কোনো পণ্যের দামের ক্ষেত্রে আমরা স্থিতিশীল অবস্থা দেখছি না, কোনোটা কমছে কোনোটা বাড়ছে, কিন্তু মানুষ তো চায় একটা স্থিতিশীল অবস্থা তৈরি হোক। কি অবস্থা দেখছেন? বাংলাদেশের এখন প্রধান যে চ্যালেঞ্জটা, সেটা কিন্তু মূল্যস্ফীতি, এবং সেই চ্যালেঞ্জটা যদি আপনি চিন্তা করেন তাহলে বিগত 3 বছর যাবৎ বাংলাদেশে ডাবল ডিজিট ইনফ্লেশনে রয়েছে। অতএব ডাবল ডিজিট ইনফ্লেশন যে কোনো দেশের জন্য, বিশেষ করে গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য হুমকি স্বরূপ, কারণ তাদের জীবিকার উপর হুমকি হয়ে দাঁড়ায়। এখন বাংলাদেশে এই মূল্যস্ফীতির পিছনে যে কারণটা, সেটা কিন্তু প্রথমত হচ্ছে, আমি বলবো অভ্যন্তরীণ এবং বাহ্যিক। বাহ্যিকটা হচ্ছে আমরা বহির্বিশ্বের সাথে একটা ইমব্যালেন্স অবস্থায় চলে গেছি।
ইমব্যালেন্সটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা সেই ব্যালেন্সটা রাখতে পারছি না, অর্থাৎ আমাদের টাকার মান ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যে পরিমাণ আমদানি করি তার সাথে একটা মূল্যস্ফীতির বড় সম্পর্ক, প্রায় 50%, আর অভ্যন্তরীণ ফ্যাক্টর হচ্ছে 50%। এখন অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো কি? একটা হচ্ছে টাকার মান ধরে রাখতে না পারা, আর অভ্যন্তরীণ ফ্যাক্টরে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের উৎপাদন ব্যাহত হয়েছে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে, এবং বিভিন্ন সময়ে বন্যা হয়েছে, এটা স্বীকার করতে হবে। এখন যে সমস্ত সবজি আসছে সেগুলোর দাম কিন্তু কমা শুরু করছে, কিন্তু মূল্যস্ফীতি শুধুমাত্র আপনার এই কাঁচা সবজির উপর নির্ভর করে না, যে আপনার অন্যান্য জিনিসের উপরেও নির্ভর করে, কারণ একটা বাস্কেট আছে, সেই বাস্কেটের সকল পণ্যের গড় দাম যখন বাড়ে, এখন সেই গড় দাম বেড়ে যাচ্ছে, এবং 13% খাদ্য মূল্যস্ফীতি 13%, অনেক হাই, যেটা মেনে নেওয়া অনেক কঠিন। বাংলাদেশ সরকারকে, বাংলাদেশকে তার ব্যালেন্স অফ পেমেন্টটাকে স্টেবল করতে হবে, অর্থাৎ টাকার মান যদি ধরে না রাখতে পারেন একটা অশনি সংকেত হিসাবে কাজ করে। সেই সংকেত দেশের বাজারে, অভ্যন্তরীণ বাজারে এবং বহির্বিশ্ব থেকে যা আমদানি করেন তা দুই মিলে আসলে আগুন থাকে বাজারে, অর্থাৎ মূল্যস্ফীতি চরম আকার ধারণ করে। এই জন্যই ওই পার্টটাকে যদি আমরা স্টেবল করতে পারি, সিগন্যাল বিদেশি বিনিয়োগ আসছে অথবা আমরা ঋণ পাচ্ছি, আমার এক্সপোর্ট গ্রোথ 7-এ নেমে গেছে, এটা আসলে 10 থেকে 12-তে উঠাতে হবে, না হয় ইম্পোর্ট আসবে না। রেমিটেন্স সন্তোষজনক পর্যায়ে আছে, $2.65 বিলিয়ন যেটা ডিসেম্বরে পৌঁছেছে। অতএব সার্বিক দিক বিবেচনা করলে এখন কিন্তু কিছুটা স্টেবিলিটি আসবে, এবং সেটা নির্ভর করছে আমরা IMF থেকেও কিছু ফান্ড পাবো, এবং এডিবি বলেছে তার বাজেটারি সহায়তা হিসাবে 1 বিলিয়ন করে দেবে। আমাদের দেশীয় শিল্পের উৎপাদন এবং বিকাশের প্রসঙ্গ, এই প্রসঙ্গে ব্যাংকগুলো কি করতে পারে? বিনিয়োগ যদি ব্যাহত হয় তাহলে উৎপাদন ব্যাহত হবে, যেটা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিবে। অতএব বিনিয়োগ কিভাবে বাড়বে? ব্যাংকের যে পরিমাণ টাকা থাকবে সেটা যদি লোন হয়, ক্রেডিট গ্রোথ দিয়ে মাপি, বাংলাদেশের ক্রেডিট গ্রোথটা স্টিল স্ট্যাগনেন্ট, এবং এই 4-5 মাসেও আসলে আমরা পজিটিভ ভাইব কোনো পাচ্ছি না এখনো। সমস্ত কিছু মিলে মূল্যস্ফীতিতে যদি নিয়ন্ত্রণে আসে তাহলে কিন্তু বাকি অবস্থাগুলা এমনিতেই তৈরি হবে, কারণ তখন সুদের হার কমাতে পারবেন, আর সুদের হার যদি কমাতে পারেন সঙ্গে সঙ্গে আপনার বিনিয়োগ বাড়তে থাকবে। নাগরিকরা কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে খুব ছোট করে? জি, নাগরিকদের দায়িত্ব হচ্ছে যে আসলে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে, হাউসহোল্ড থেকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে এই জায়গাটায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা রাখতে পারে। কেমন? যেমন হচ্ছে আমি যদি আমার অপ্রয়োজনীয় দ্রব্যগুলাও অ্যাটলিস্ট আমার জায়গা থেকে অনেকটা কমিয়ে আনি, প্রত্যেকটা পরিবার যেগুলা ইম্পোর্টেড, তাহলে কিন্তু আমাদের সেই ব্যালেন্স অফ পেমেন্টে রোল প্লে করতে পারি। একই সাথে হচ্ছে আমাদের যে এগ্রিগেট ডিমান্ড, সামষ্টিক চাহিদা, সেই চাহিদাটা কিন্তু সংকুচন হবে। তো চাহিদা সংকুচনের মাধ্যমে আমরা কিন্তু মূল্য স্তরটাকে নিচের দিকে নিয়ে আসতে পারি। অতএব এই সমস্ত জায়গায় নাগরিকের সচেতনতা, আমার দেশ ক্রাইসিসে আছে, অতএব প্রত্যেক ব্যক্তি তার সংহত আচরণ করা উচিত এবং সে দায়িত্বশীল আচরণ করবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। সেক্ষেত্রে ব্যাংকগুলো কিংবা সরকারের পক্ষ থেকে আলাদা করে এই পরিস্থিতি উত্তরণের প্রশ্নে নতুন করে ভাবার কিছু প্রয়োজন আছে। ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, অতএব মধ্যস্থতাকারী হিসেবে সে বিনিয়োগের জন্য একটা লাইন আপ করে আমরা যারা ডিপোজিটর তাদের সাথে। অতএব ব্যাংকে সংযত আচরণ বলতে সেন্ট্রাল ব্যাংকে তার নিয়ন্ত্রণের ভূমিকায় এই সমস্ত ব্যাংকে যেন কোনো ধরনের করাপশন না হয়, তার জন্য সেন্ট্রাল ব্যাংকের একটা বড় ধরনের রোল এবং মনিটরিং সিস্টেম, সেটা হচ্ছে বড় জরুরি, যে আমরা ওই জায়গাটাকে, যে ব্যাংকের প্রতি যে পূর্ণ ট্রাস্ট এবং তাদের কস্ট অফ ডুইং বিজনেস, সেটা যেন হাতের নাগালের মধ্যে থাকে। কারণ মূল্যস্ফীতি কমানোর কথা বলতে গিয়ে আপনি যদি পলিসি রেট শুধু বাড়াতেই থাকেন, এটা কোথায় গিয়ে শেষ হবে? তাহলে কিন্তু দেশের বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, এবং সেখান থেকে নিশ্চয়ই এটা আমরা কেউ প্রত্যাশা করি না। সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এবং নাগরিকের পর্যায় থেকে আপনি যে উত্তরণের উপায়গুলো বললেন, এবং এগুলোকে মেনেই আমরা এই পরিস্থিতি থেকে একটা ভালো অবস্থার দিকে আমাদের যাত্রা সহজ হতে পারে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।